চট্টগ্রাম নগরী আর আশপাশের উপজেলায় বিভিন্ন সময়ে সংগঠিত একাধিক হত্যা কিংবা চাঁদাবাজির উদ্দেশ্যে হামলার ঘটনার নেপথ্যে বালি ব্যবসার কথা বরাবরই উঠে আসে। চট্টগ্রাম জেলার এই বালি ব্যবসার অপ্রতিরোধ সম্রাট বোয়ালখালীর পশ্চিম কদুরখিলের মৃত শফিউল আলমের ছেলে মোহাম্মদ আলম প্রকাশ ববি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিমকে 60% ব্যবসায়িক পার্টনার করে চট্টগ্রাম শহর এলাকায় একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এই ববির হাতে। এছাড়াও পার্শ্ববর্তী রাউজান ও রাঙ্গুনিয়া সহ আশপাশের উপজেলায় বালি ব্যবসা নিয়ন্ত্রণে ববি সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদকে 25% পার্টনার করে চুক্তি করেছিলেন, যে চুক্তির মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও তার আগেই 2024 সালে সরকারের পতন হয়। আওয়ামী লীগের আমলে মোহাম্মদ আলম ববির ফেসবুক জুড়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ছবি থাকত। পট পরিবর্তনের পর এখন তিনি পোস্ট করছেন বিএনপি নেতাদের সাথে ছবি। সরকার চলে গেছে, কিন্তু বালি সম্রাট ববির সাম্রাজ্যে কেউ হাত দিতে পারেনি। যে বা যারাই চট্টগ্রামে বালি ব্যবসা করতে চেয়েছে, ববি ও তার বিদেশে থাকা দোসররা তার উপর হামলে পড়েছে। উত্তর মোহরার বিএনপি নেতা ইউনুস ববি বাহিনীর একাধিক বুলেট শরীরে নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ববির সাথে আমার কোনো অদৃশ্য শত্রুতা, সেটা হচ্ছে কি আমি কেন সাহস করে আমি কেন এদেরকে নিয়ে ব্যবসা চালাচ্ছি বা চেষ্টা করতেছি। আর আমরা করতে পারলে বা এখানে কোনো একটা কিছু ব্যবসা ছোটোখাটো আমরা চালাই যদি অ্যাডভান্স হয়ে যেতে পারি, তাহলে তার বিষয়টা একটু আস্তে আস্তে কালুঘাট ভিত্তিক কমে যাবে। মোটামুটি আধিপত্য লড়াইয়ের জন্য আমার মৃত্যু আর কিছু না। এখানে নাটকগুলো হচ্ছে কর্ণফুলিতে লাল বালু ওর অর্ডার ছাড়া কোথাও আমরা 100 টাকা বালু ফেলতে পারি। ববির আগ্রাসন থেকে রক্ষা পায়নি তার আপন ভাই ও ব্যবসায়িক পার্টনার মনসুর আলম পাপ্পি। 5 আগস্টের পর বিদেশে আত্মগোপনে থাকা পাপ্পি স্বীকার করেছেন ববির সাথে প্রভাবশালীদের চুক্তির কথা। নিজের মায়ের পেটের ভাই হয়েও চাইলেন ববির যথাযথ শাস্তি। উনি তো মনুষ্যত্বের ভিতরে নাই, একজন মানুষ যে মনুষ্যত্ব নিয়ে চলে এটা তো ওনার ভিতরে নাই। উনি তো যতগুলা খারাপ কাজ আছে সবগুলার একজন পারদর্শী লোক, একটা লোক। তো ওনার কাছে রক্তর ভাই কি আর এখানে পর কি আপন কি। উনি টাকার জন্য আজকে বিগত মনে করেন এই যে আমাদের এলাকার মধ্যে আপনি খবর পাবেন, এই যে গরিব মানুষরা এক একটা 4 ইঞ্চি 6 ইঞ্চি ডেজার্ট তৈরি করতো, 5 জন 6 জন, কেউ 2 লাখ দিছে, কেউ 5 লাখ দিছে। সব গরিব মানুষের লোকের ডেজার্ট গুলা উনি টেকনিক্যালি কি ডাকাতি কইরা ওই যে আপনার স্ক্রাব হিসেবে বিক্রি করে ফেলছে। ব্যবসা উনি করবে, ওনার কোনো পারমিশনের আগামাতা নাই, কোনো অনুমতির আগামাতা নাই। অনুমতি কিছু কোনো সরকারি গভর্নমেন্ট সংস্থা থেকে নিলে উনি উত্তোলন করতে পারবে 1 লক্ষ সেফটি, উনি তুলে ফেলে ওখানে কোটি কোটি সেফটি। উনি রাজস্ব ফাঁকিটা কিভাবে তাকে ফাঁক কিভাবে দিছে, ইনশাল্লাহ আপনাদের টিম নিয়ে আপনারা যদি আগেন আপনারা সবকিছু পাবেন। ওখানে ওনার কোনো রাজনৈতিক আদর্শ নাই। ওনার কথা হলে কি যে আমলে যে থাকবে সবাইকে ওটার সাথে উনি লেজুয়া মেনটেন করে চলবে। ওনার ওই খারাপ শক্তিটা, খারাপ দিকটা, দেশকে কিভাবে ধ্বংস করা যায়, হ্যাঁ, এগুলা ওনার খুব মাস্টার প্ল্যান। ওই যে বিশাল বাগান বাড়ি করছে, মামা বাগান বাড়ি, অনেকের আমাদের এলাকার অনেক নিরহ মানুষ, অনেক আমার এলাকার মা বোনদের, জেলে হিন্দু মুসলিম অনেক নিরহ মানুষদের সম্পত্তি। কারণ ওনার সামনে তো কথা বলার শক্তি এরকম তো কারো নাই, আগে ছিল না, এখনো নাই। আমি দৃষ্টান্ত শাস্তি চাই, ওকে আইনের আওতায় আনা হোক, সব দিক দিয়ে ওনার সম্পত্তির হিসাব গুলো আনা হোক, ওনার বাগান বাড়ি কিভাবে কিনছে, এখানে বৈধতা কি, এগুলো আনা হোক। উনি যে এই যে সাধারণ মানুষদের উপর কিভাবে অত্যাচার করছে এইটা আনা হোক। এই দিন আবার দেখলাম ইউনুসকে গুলি করলো, আনা হোক। সবকিছু আইনের আওতায় না, আইনেই সর্বোচ্চ শাস্তি ওর বিচারটা করবে। অভিযোগের বিষয়ে জানতে ববির সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ববির আরো অপরাধ নামা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন থাকছে দ্বিতীয় পর্বে।